চলো। আমাদের মামাবাড়ি ছিল বেশ কয়েকটি পরিবার নিয়ে আলাদা আলাদা ভিটে মাটিতে। ঠিকানা? একটাই বাড়ি, বিশাল বাড়ি, চারিদিকে পরিখা। গ্রামের নাম চিকনিকান্দি, পোস্ট অফিস সুতোবাড়িয়া, থানা গলাচিপা, মহকুমা পটুয়াখালী, জেলা বরিশাল। এই হলো আমার বাড়ির মামা বাড়ির ঠিকানা। তো সেখানে আমার দাদামশাইয়ের অনেক ভাই ছিল, 4 ভাই। মাথাটা একটু নামিয়ে। 4 ভাই, তার 3 ভাই 1 সপ্তাহের মধ্যে কলেরায় মারা গেল। বাকি রইল প্রথমজন, তিনি আবার দেশের কবিরাজ মশাই বিখ্যাত। তার আবার 3 বিয়ে। শেষের বিয়েতে তার ছেলেমেয়ের সংখ্যা সেই 10-12 জন হবে। পাশের পাড়ায় একটি মেয়েকে বিয়ে করে। তার আবার একজন বড় শ্যালক ছিল, সে আবার আমাদের প্রাইমারি স্কুলের মাস্টারমশাই হয়ে এককালে চলে আসেন, যে সময় আমি পড়তাম সেই স্কুলে। তো আমার বাবা যখন আমার 3 বছর বয়সে মারা যান, তখন আমাদের দেখবার মতো কেউ ছিল না। একমাত্র ঠাকুমা, তিনি চলে গেলেন তার মেয়ে বাড়ি কুনিহাটিতে। আর আমাদের আবার মার খুঁড়তুতো ভাই আমাদের নৌকো করে নিয়ে আসে। সেই নৌকো করে নিয়ে আসা ব্যাপারটা আমার আবছা আবছা এখনও মনে আছে। যাই হোক, এসে উঠলাম মামা বাড়িতে দিদিমার কাছে। যে বাড়িতে আমরা থাকতাম সেখানে আমার মায়ের মা, তার দেওরের 2 দেওরের ছেলে বউ, এরা সব একসাথেই ছিলাম। একটা ঘরের মধ্যে পার্টিশন করা, টিনের পার্টিশন, কিন্তু রান্নাঘর আলাদা। তো এইভাবে চলতে চলতে আমি একটা বিশেষ ব্যাপারে আমি একটু চমকে গেলাম। তখন যদিও আমি ছোট, তবু আমার মনে সেটা দাগ কাটলো। সেই মায়ের যে জেঠার গোষ্ঠী, তারা যেন আমাকে একটু কিছুদিন পরে আমি অনুভব করলাম, আমার মার যে জ্যাঠামশাইয়ের ছেলেপুলেরা আমাকে যেন একটা মানে আমি যেন তাদের কাছে একটা অসহ্যর মতন লাগলাম। সেইভাবে আচরণ করতো, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করতো, আমি এড়িয়ে যেতাম। পারতপক্ষে তাদের দিকটা আমি খুব একটা চেতাম না। তো আমি মনে মনে এটা একটা ভাবলাম যে এরা আমার বিরোধিতা করছে। ওইটুকু বয়সে আমি সেটা বুঝলাম, সেই জন্য আমি এড়িয়ে চলতাম। কিছু প্রমাণ নেই যে কিছু বলবো, ঝগড়াঝাটি করলে আমার পক্ষে কেউ তো পড়বে না। যাই হোক, স্কুলে ভর্তি হয়েছি। ওখানে পাড়াগাঁয়ের স্কুলে একটা পাড়া পেরিয়ে যেতে হয়, প্রাইমারি স্কুল। সেখানে হঠাৎ দেখি সেই আমার দাদু, মায়ের জ্যাঠামশাইয়ের শালাবাবু ওখানে এসে বদলি হয়ে মাস্টারিতে যোগদান করলেন। দিন যায়, পড়াশোনা করছি। হঠাৎ একটা ব্যাপার ঘটলো, যেটা হাই বেঞ্চ ছিল, হাই বেঞ্চের নিচে যে বার ছিল কাঠের পা রাখার জন্য, পাদানি যাকে বলে, সেইটা ভেঙে যায়। কয়েকজনে মিলে সেটা কুস্তাকুস্তি করে, যাই হোক, তারা ভেঙেছে, আমি কিন্তু ভাঙিনি। সবাই আমার দিকে আঙুল তুলল। সেই দাদু আমাকে সেই বেত দিয়ে কী মারল
আমি যত বলি আমি ভাঙিনি দাদু, তবু আমাকে মেরেই চলছে, পিঠ টিট ফুলিয়ে দিয়েছে। যাই হোক, আমি বাড়িতে কিছু বলিনি। এটা ভাবলুম যেহেতু আমি গরিব, তাই সে হাত তুলতে সাহস পেল। অন্যদের গায়ে হাত দিতে পারবে না, মা রে রে করে হয়তো আসবে। যাই আমার উপর দিয়ে রাগের ঝালটা শেষ করলো। রাগের ঝাল আরেকটা কারণ আছে। আমার দিদিমার যে বিষয় সম্পত্তি, তা নিয়ে ওরা সারা ভগ্নিপতি মিলে একটা ষড়যন্ত্র লিপ্ত ছিল, যেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি দিদিমার কাছে। দিদিমা তার ভাসুরের সাথে কথা বলেছিল এই ব্যাপারে, জমিটাকে নিলাম করেছিল ইচ্ছাকৃতভাবে। ইসের টাকা, সেরেস্তার টাকা জমা না দিয়ে ফেলে রেখে 4 বছর না 3 বছর ফেলে রেখে মানে নিলাম করার করেছিল, একটা চক্রান্ত করেছিল। যাই হোক, দিদিমার আত্মীয়রা সেই সেরেস্তার কাজ টাজ করতো, তারা জানতে পেরে দিদিমাকে খবর দেয়। দিদিমাকে আশ্বাস দেয় যে নিলাম হলে আমরা কিনে নিয়ে আবার তোদের দেব, কোনো চিন্তা করিস না। তো দিদিমা তখন তার ভাসুরকে ঢুকে বসো, ঢুকে বসো, ঢুকে বসো। ভাসুরকে ডাকালো। আগের দিনের যা রেয়াজ, ভাসুর আর তার ছোট ভাইয়ের বউ মুখোমুখি কথাবার্তা হয় না, ছায়াও মারায় না, এরকম একটা প্রচলিত নিয়ম ছিল পাড়া গায়ে। তার দরজার আড়াল থেকে দিদিমা কথা বলছে, আমি তার পেছনে দাঁড়িয়ে শুনছি যে আমি তো খাজনার টাকা আপনাকে প্রতি বছর আমার জমির ধানের একটা অংশ আপনাকে দেই, সেখান থেকে আপনি আমার জমির খাজনা মিটিয়ে দেবেন, সেটাই তো কথা ছিল। আপনি না দিয়ে এইভাবে জমিকে নিলাম করে দিলেন, নিলামের অবস্থায় তুললেন। আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু হবে না। আমার লোকও আছে, তারা কিনে নিয়ে আমাকেই আবার জমিটা ফেরত দেবে। আপনি পারেন এই টাকাগুলো পরিশোধ করুন, 1 মাসের মধ্যে পরিশোধ করুন, এরকম আমাকে জানিয়েছে। তাইলে নিলামটা বন্ধ থাকবে, হবে না। আপনি শিগগির টাকাগুলো জমা দিন। এই অবস্থা আমি শুনে, আর আগের যে ওনাদের ছেলেপুলের যে আমার প্রতি যে বিদ্বেষ ভাব, সেইটা দেখে মিলে গেল। যাই হোক, আমি স্কুলে পড়াশুনো করছি, আসার পথে অনেকটা দূর হেঁটে যেতে আসতে হয়। আমাদের সেই জায়গায় যানবাহন রাস্তার খুব অভাব, হেঁটেই পারাপার। ওটা কি নিলামে উঠেছিল? না, ওঠেনি। পরে শোধ করে দেয়, সেই টাকা শোধ করে দেয়, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। যাক, দিদিমার ধমকে সেটা হয়েছে, জানাজানি হবে। কাছারিতে যেতে হয়েছিল নাকি? না, কাছারিতে যেতে হয় না, তার কাছারিতে যারা ছিল তারাই ওটা মিটিয়ে দিয়েছে। ওরা বন্ধ রেখেছে নিলাম, টাকাটা জমা পড়ে গেছে, নিলামটা বন্ধ হয়ে গেল। যাই হোক, তো স্কুল থেকে যাতায়াতের পথে এক হিন্দু দর্জির দোকান ছিল, সেখানে এসে আমি একটু বেঞ্চ ছিল, সেখানে এসে আমি বিশ্রাম করতাম। এটাকে এখানে ওঠে না নাকি? না, এখানে রাখলাম, দেখে আবার আবার দিচ্ছি। ফেরার পথে একটা দর্জির দোকান ছিল, সে হিন্দু ছিল। তো সেখানে 2টো বেঞ্চ পাতা থাকতো, লোকেরা আসতো, গল্প টল্প করতো। তো আমিও অতটা দূর হেঁটে এসে বিশ্রামের জন্য ওখানে আমি মাঝে মাঝে বসতাম, রোজ না, মাঝে মাঝে বসতাম। তো সেই দোকানে আর এক ভদ্রলোক এসে গল্পগুজব করছে, আমি শুনছি। তখন হিন্দুস্থান মানে ভারতে আসার একটা সুযোগের পরিকল্পনার কথা বলছে ওনারা, যে এখন পর্যন্ত যদি যাওয়া যায় ও দেশে মাইগ্রেশন করে, তাহলে সরকার থেকে সব কিছু ব্যবস্থা
ওনার বুদ্ধি চলে আসবে। তো এই কথা আমি শুনেছি। শুনে আমি বাড়ি গিয়ে মাকে বললাম, এরকম আমি শুনতে পেলাম, কি করা যায়, এখানে আমার থাকতে ভালো লাগে না। তো মা শুনলো, তার খুড়তুতো দাদা ভাইয়ের সাথে আলোচনা করলো, এই পর্যন্ত হলো। তারপরে আর একজন ভদ্রলোক, আমার সেই দাদু, মার জ্যাঠামশাইয়ের দ্বিতীয় পক্ষের শ্যালক এসছে। তিনি মাঝে মাঝে আসেন। তো তিনি আবার হিন্দুস্তান পাকিস্তান এর মধ্যে যাতায়াত করেন, ওনার অভিজ্ঞতা প্রচুর। উনি এসে বললেন, যা অবস্থা, তোমরা যদি এদেশে থাকো, পড়ে থাকো, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালোর দিকে যাবে না। তোমরা পারো তো এখন চলে যাও, এখনও সময় আছে। ওরা সরকার থেকে এখনও সাহায্য দিচ্ছে যারা এপার থেকে যাচ্ছে হিন্দুরা। তো তো- তো তুমি কি করে জানলে, প্রশ্ন করছে। বলে, আর আমি তো আসি যাই, আমি তো সব জানি। তখন সেটা আমার মা, আমার আমি আরও কয়েকজন শুনল। বৈঠকি মেজাজে উনি কথা বলছিলেন। তখন আমার পূর্বের কথাগুলো আমার মা এবং তার ভাইদের স্মরণে এলো। তখন বললো যে যেহেতু ঠিকই বলেছে, আর উনিও বলছেন, তাহলে তো একটু চিন্তা করতে এই ব্যাপারে। তখন ওরা সবাই বসে সিদ্ধান্ত নিল যে না, এই দেশেই চলে আসবে। তখন উপায় উনি বলে দিয়েছিলেন যে মাইগ্রেশন করতে হবে ঢাকায় গিয়ে। তখন সিদ্ধান্ত এখন পাকাপাকি হয়ে গেল, মাইগ্রেশন করতে চলে গেল ওখানে ঢাকায়। মা গেল, আমি আর গেলাম না, আমি আর দিদিমার হয়ে গেলাম। আর দিদিমার সেই ইসের ভাইরা চলে গেল, দেওরের ভাইরা সব চলে গেল। আর ভাসুরের প্রথম পক্ষের 2 সন্তান, তারাও চলে গেল। চলে গিয়ে সেই মাকে আর লাইনে দাঁড়াতে দেয়নি, ওরাই দাঁড়ালো। আমাদের নাম বললো কোন ফ্যামিলি, যে এরকম হেড অফ দ্য ফ্যামিলি, মায়ের নাম দিল। দিদিমার সঙ্গে আমার নাম দিল। তখন চলতি নাম যেটা ছিল দুলাল ডাক নাম। কুমার দাস, সেই ডাক নামটাই দিল। অথচ আমার স্কুলে ছিল রঞ্জিত কুমার দাস। আমার সেই নামটার অপমৃত্যু হয়ে গেল এখানটাই। আর কোনো দিন সেই রঞ্জিত আর হতে পারলাম না, ওই দুলালই রয়ে গেল। এই পর্যন্ত আর থাক।